বিতর্কিত দুই উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ও শেখ বশিরউদ্দিনকে সরিয়ে দিতে আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। নতুন উপদেষ্টাদের অবদান নিয়েও প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ছাত্রদের রক্তের উপর দিয়ে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের অপচেষ্টা হচ্ছে। চেয়ারে বসার আগেই পদত্যাগের দাবির মুখে পড়লেন নতুন দুই উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং মোস্তফা সরোয়ার ফারুকী। তাদের নিয়োগের প্রতিবাদে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রেস ক্লাবে আলাদা বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ছাত্রদের সাথে মশকরা হচ্ছে। বলেন, ছাত্র জনতার অংশীদারিত্ব ছাড়া উপদেষ্টা নিয়োগ কোনোভাবেই মেনে নেবে না ছাত্র সমাজ। আমরা জানতে চাই, কাদের প্রেসক্রিপশনে এই আওয়ামী সরকার পুনর্বাসন হচ্ছে। আপনারা মশকরা বন্ধ করেন। আপনারা বিপদে পড়বেন, আওয়ামী পুনর্বাসন হবে, আর আপনারা বলবেন আর শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসবেন। এই দিন আর বেশি দিন থাকবে না। সমাবেশে অন্য বক্তারা বলেন, জুলাই আগস্টে ফেসবুকে দুই একটি পোস্ট দিয়েই অনেকে উপদেষ্টা হয়ে যাচ্ছেন। রাতের আধারে নির্বাচনের মতো করেই উপদেষ্টা নিয়োগ হচ্ছে বলেও অভিযোগ তাদের। সংস্কৃতি মন্ত্রী নিয়োগ করা হয়েছে মোস্তফা সরোয়ার ফারুকীকে। সংস্কৃতি মন্ত্রী কি বোঝেন তিনি? তাদের নিয়োগ করতে হয়, তাহলে ছাত্রদের ম্যান্ডেটের বাইরে গিয়ে, ছাত্রদের জনসমর্থনের বাইরে গিয়ে উপদেষ্টা নিয়োগের সাহস থেকে পায়। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে শেখ বশিরউদ্দিনকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণে 24 ঘন্টার সময় বেঁধে দেয় ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র জনতা। আপনি কোন ক্রাইটেরিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলার আসামিকে অন্তর্বর্তীকালের উপদেষ্টা বানালেন? বাতিল করা না হয় তাহলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বাসভবন বঙ্গভবন ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হব। বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেয় শিক্ষার্থীরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফ্যাসিবাদের দোসর নন বলে দাবি করেছেন নবনিযুক্ত দুই উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও মোস্তফা সরোয়ার ফারুকী। বশিরউদ্দিন বলেছেন, নামের আংশিক মিল থাকলেও তিনি নিশ্চিত নন মামলাটি তার নামেই হয়েছে কিনা। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী দাবি করেন, তিনি আন্দোলনে ছিলেন। ফেসবুক দেখে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। রোববার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন আরও 3 উপদেষ্টা। এরই মধ্যে নতুন 2 উপদেষ্টা শেখ বশির ও মোস্তফা সরোয়ার ফারুকীর নিয়োগ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের দাবি, অভ্যুত্থানের সময় শেখ বশির ছাত্র জনতার বিপক্ষে ছিলেন। তার নামে শিক্ষার্থী হত্যার দায়ে মামলাও হয়েছে। তবে নিজেকে নির্দোষ দাবি করেন বশিরউদ্দিন। তারা আন্দোলন করেছে, তাদের আবেগের সাথে আমার কোনো দ্বিমত নাই। আবেগ ইজ রাইট, বাট আমার ধারণা ওনারা মিস ইনফর্ম। আমার নামের, আমার বাবার নামের কিছু সঙ্গতি আছে, কিছু অসঙ্গতি আছে। সো এটাকে আসলে আমি কিনা আমি এখনো নিশ্চিত না আর কি, বাট আমরা নিশ্চিত হলে অফকোর্স এটা লিগালি ফেস করা হবে। এদিকে বিএনপি নেতা মেজর হাফিজের প্রতিক্রিয়ায় আরেক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, সোশ্যাল মিডিয়া দেখে বিভ্রান্ত হয়েছেন কেউ কেউ, কিন্তু 2018 সালের নির্বাচনের আগে সড়ক আন্দোলনে সক্রিয় ছিলাম বলেও প্রতিক্রিয়া দেন তিনি। হাফিজ সাহেবকে আমি খুবই শ্রদ্ধা করি। উনি বাংলাদেশ সৃষ্টির পেছনে যুদ্ধ করেছেন। উনি অনলাইনের প্রপাগান্ডা দ্বারা বিভ্রান্ত হয়েছেন, এছাড়া আর কিছুই নয়। আমি কি এটা জানার জন্য আমার কাজ দেখতে হবে। এই আন্দোলনটাকে আমরা কতদূর নিতে পারবো, এটা আমরা কোটা আন্দোলনের চেষ্টা করেছি, নিরাপদ সড়ক আন্দোলনের চেষ্টা করেছি, সব জায়গায় চেষ্টা করেছি। এটা ইতিহাস ঘাটলে পাওয়া যাবে। দৃশ্যমান পরিবর্তন কিভাবে সম্ভব সে বিষয়ে 1 বছর মেয়াদী পরিকল্পনার কথাও জানান উপদেষ্টা ফারুকী। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2য় ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীকে দেয়ার দাবি শিক্ষার্থীদের। 5 দফা দাবি আদায়ে সোমবার সকালে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা কর্মসূচি পালন করে তারা। সচিবালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা। পরে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষার্থীরা। আজ আলোচনায় বসার সিদ্ধান্তে কর্মসূচি স্থগিত করা হয়।
সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যানারে একটি গণপদযাত্রা শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে যাত্রা শুরু করে। প্রায় ২,০০০-এর বেশি শিক্ষার্থী এতে অংশ নেয়। শিক্ষা সচিব তাদের সঙ্গে কথা বলতে না চাইলে সচিবালয়ের গেটে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় ৫ দফা দাবি তুলে ধরেন তারা। শিক্ষা সচিবের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ করেন শিক্ষার্থীরা। লিখিত আকারে ইনশিওর করতে হবে যে তোমার দাবিগুলো মেনে নেওয়া হয়েছে এবং আমার দ্বিতীয় ক্যাম্পাস আবাসন যেটা ওটা সেনাবাহিনীর কাছে স্থানান্তর করা হয়েছে। সমস্যা সমাধানে ৩ দিন সময় চান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তাতেও রাজি হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আপনাদের যে এই দাবিগুলা ইউজিসি প্রকল্পে যুক্ত করা, পাইলট প্রজেক্টে যুক্ত করা এবং আপনাদের ঠিকাদারির বিষয়টা আপনারা বলছেন আপনারা সেনাবাহিনীকে দিতে হবে। আমরা অবশ্যই আপনারা যে দাবিগুলো করছেন সেইগুলোকে আমরা পূরণ করব। আমাদের দাবিগুলো যদি লিখিতভাবে মেনে নেওয়া হতো তাহলে আমরা সন্তুষ্ট হতাম, কিন্তু উনি ফাঁকা বলি যেটাকে বলে মুখে বয়ান দিয়ে গেছে। পরে ১২ শিক্ষক শিক্ষার্থী যায় শিক্ষা মন্ত্রণালয়ে। কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় মঙ্গলবার বৈঠকের সিদ্ধান্ত হয়। ৫ দফার ব্যাপারটি আমরা আমাদের মূল ফোকাল পয়েন্ট হচ্ছে এখন ক্যাম্পাসটাকে, দ্বিতীয় ক্যাম্পাসের কাজটাকে সেনাবাহিনীর হস্তান্তর। আমাদের ছেলেরা সেটাকে ফোকাল পয়েন্ট নিয়ে এখন বিষয়টি সমাজ নিষ্পত্তির দিকে যাচ্ছে। বসার পরে আমরা যদি দেখি যে সন্তুষ্টজনক কোনো অ্যান্সার আমরা পাচ্ছি না বা তারা আমাদেরকে আগের মতো সেই আশ্বাস বা মূলা ঝুলানোর কাজ করছে, তাহলে আমরা আমাদের আবার দুর্বার আন্দোলন গড়ে তুলব। এরপরই আন্দোলন স্থগিত করে সচিবালয় ছাড়েন শিক্ষার্থীরা। তবে দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের 2 এমপি এবং দলটির সহযোগী সংগঠন যুবলীগের এক সাংগঠনিক সম্পাদককে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে বরগুনা 1 আসনের সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে উত্তরায় গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় বেশ কটি মামলা রয়েছে। নরসিংদী 3 আসনের সাবেক এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সিরাজুল ইসলাম মোল্লাকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। সোমবার সন্ধ্যায় রাজধানীর আসাদ গেট থেকে আটকের পর তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের একাধিক মামলা রয়েছে। এছাড়া বনানীর 27 নম্বর রোড থেকে গ্রেপ্তার হন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডক্টর শামীম আল সাইফুল সোহাগ। পোশাক শ্রমিকদের বকেয়া বেতনের প্রথম কিস্তি দেওয়া হবে রোববারের মধ্যে, আর বাকি টাকা নভেম্বরের মধ্যে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম সচিব AHM শফিকুজ্জামান। সোমবার রাতে রাজধানী শ্রম ভবনে মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন। এদিকে বেতন পরিশোধের আশ্বাসে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন পোশাক শ্রমিকরা। বকেয়া বেতন আদায়ে গাজীপুরে 3 দিন ধরে ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েন এ পথের যাত্রীরা। টানা 52 ঘন্টা পর সোমবার দুপুরে অবরোধ প্রত্যাহার করে শ্রমিকেরা। 2 ঘন্টা পর আবারও ঢাকা ময়মনসিংহ সড়কে অবস্থান নেয় তারা। পরিস্থিতি মোকাবেলায় রাতে জরুরি বৈঠক ডাকে শ্রম মন্ত্রণালয়। এতে সরকারের সঙ্গে অংশ নেন মালিক পক্ষ এবং শ্রমিক নেতারা। 3 পক্ষের সমঝোতায় অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় TNZ অ্যাপারেলস এর শ্রমিকরা। রাস্তাটা সবাই মিলে ছেড়ে দেন, গাড়ি সমাধান হয়ে গেছে, আর কোনো সমস্যা নাই। আমাদের নতুন চেয়ারম্যান স্যার এটা কথা দিছে, এরপরে বেতন নিয়ে আর কোনো ঝামেলা হবে না। আমরা আগামীকাল থেকে অথবা নাইলে পরশুদিন থেকে আমরা যার যার কর্মস্থলে ফিরে যাব। আপনারা দয়া করিয়া রাস্তাটা ছেড়ে দেন, সবার কাছে আমার আকুল নিবেদন। পরে শ্রম সচিব জানান, রোববারের মধ্যে 6 কোটি টাকার বকেয়া বেতন এবং 30 নভেম্বরের মধ্যে বাকি 10 কোটি টাকা পরিশোধ করা হবে। আর ডিসেম্বরের বেতন কারখানার মালিক তাদের আয় থেকে পরিশোধ করবে। এরপরেও যদি কোনোভাবে এই TNZ গার্মেন্টস এই নভেম্বরের মধ্যে যদি কোনো আবার অবরোধ করে বা ইয়ে করে, তাহলে কিন্তু আমরা এই চুক্তি থেকে সরে আসব। আমি আশা করছি যে এই TNZ গার্মেন্টসের এটি সমাধানটা হয়ে গেছে বলে আমি ধরে নেব, এবং আমি আশা করব যে এই শ্রমিক অসন্তোষ বা এটি যেভাবে ছড়িয়ে যাচ্ছে এটি এইভাবেই আমরা সমাধান করতে চাই। সিদ্ধান্ত মেনে নিয়ে রাত 10:15টার দিকে মহাসড়ক থেকে সরে যায় শ্রমিকরা। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর 300 কিলোমিটার খালের 120 কিলোমিটার দখল হয়েছে। এসব জায়গায় নির্মাণ হয়েছে বহুতল ভবনও। দখলের কারণে কোনো কোনো খাল হয়েছে সরু নালার মতো। এসব খাল উদ্ধারে গঠিত কমিটি এরই মধ্যে কাজও শুরু করেছে।
বিশেষজ্ঞরা বলছেন আগে খালের জায়গা চিহ্নিত করতে হবে, তারপর উচ্ছেদ অভিযান। রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল এটি। খালের জায়গা দখল করে গড়ে উঠেছে অটোরিকশার গ্যারেজ ও বহুতল ভবন। আগে ছিল আওয়ামী লীগ অফিস, এখন বিএনপির। এই যে এত বড় দল, ওই যে ওইদিকে বাড়ি দল, পুরো দেশ দল, সেইটা না পাই আপনি খাল পারে আইছেন। এই যে বেটারা স্কুল ব্যান্ডেন রাহে ওই নাইছেন এই যে দেখতে। যতদূর চোখ যায় খালে শুধুই দখলের থাবা। কোথাও কোথাও ভবন নির্মাণ করায় খাল হয়েছে নালা। এই বিএনপি, ওই জামাত ইসলাম, ওই আওয়ামী লীগ আর সবাই আসে আবার দখল করে, যে যার মতো দখল করে চলতেছে। এইভাবেই সিস্টেম ওই একের পর এক স্টেপ বাই স্টেপ চলতেছে। খাল তো মনে করেন আপনি নিছেন, আমি নিছি, আপনি বাড়ি করছেন, আমি বাড়ি করছি, আমি মনে করেন কাল বরট করছি, আপনি বরট করছেন। ঢাকা মহানগরীর ৭৫টি খালের বেশিরভাগই দখল হয়েছে। গবেষণা সংস্থা RDRCর হিসেবে ৩০০ কিলোমিটার খালের ১২০ কিলোমিটারই বেদখল। বিশেষজ্ঞদের অভিযোগ, সব হাউজিং প্রতিষ্ঠান ও প্রভাবশালীরা খাল দখল করেছে। রাষ্ট্রীয় যে হাউজিং কোম্পানিগুলো ছিল, গণপূর্তের হাউজিং এবং রাজুকের, তারা এক ধরনের দখল করেছে এবং এটাকে উৎসাহিত হয়ে পরবর্তীতে প্রাইভেট সেক্টরে যে হাউজিং কোম্পানিগুলো আছে, ইনক্লুডিং বসুন্ধরা থেকে শুরু করে আফতাবনগর, বনশ্রী, মিরপুর ইস্টার্ন হাউজিং, এরা হচ্ছে তার পরবর্তী ধাপে খালগুলো আসলে দখল ভরাট করে তারা হাউজিং কোম্পানি করেছে। দখল ও দূষণমুক্ত খালকেন্দ্রিক ব্লু নেটওয়ার্ক গড়তে কমিটি করা হয়েছে। এরই মধ্যে কাজ শুরু করেছেন তারা। সেগুলো তো আমাদের উচ্ছেদ করতেই হবে আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে। এখানে তো সুযোগ নাই যে খালের জায়গা দখল করে কেউ ব্যক্তি স্বার্থে ব্যবহার করছে। আমরা এই বিষয়ে আমাদের এক্সিকিউশন লেভেলে আমরা তো কাজ করবই, আগে আমরা প্ল্যানটা করতে চাই কিভাবে করব। ১৫টি খাল খনন করলেই ঢাকার জলাবদ্ধতার সমস্যা অনেকটাই সমাধান হবে বলে জানান বিশেষজ্ঞরা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের কাঁচপুরে রাস্তায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছে। সোমবার রাত ১১টার দিকে সোনারগাঁও উপজেলার সোনাপুর লাভলি সিনেমা হলের সামনে দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জন শ্রমিক সহ ৪ জন পথচারী দগ্ধ হন। তাদেরকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে ৩ জন শঙ্কামুক্ত হলেও বাকি ৪ জনকে আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহতদের মধ্যে একজন সর্বোচ্চ ২২% দগ্ধ হয়েছেন, বাকিদের দগ্ধের মাত্রা ২০%-এর নিচে। দগ্ধদের পরিবারের সদস্যরা জানান, রাস্তায় কল বসানোর কাজ করছিলেন শ্রমিকরা। ঝালাইয়ের কাজ শুরু হলে হঠাৎ গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। ওয়ার্ল্ডিং এর কাজ করতেছিল, তখন গ্যাসের লিকেজ ছিল, সেটা তার আমরা কেউ দেখা হয় না। তো সেক্ষেত্রে ওখানে গ্যাসের লিকেজ যেখানে ছিল ওখান থেকে আবার ওই যে কারেন্টের একটা ফ্যানের ছাড়া ছিল, ওই ফ্যানের সাথে গ্যাস গেছে। গ্যাসের যা ওই যারা বসেছিল পায়ে হাতে বার্ন হয়েছে আর মুখে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করেছে আপিল বিভাগ। সোমবার খালেদা জিয়ার আপিল আবেদন মঞ্জুর করে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এ মামলায় হাইকোর্ট 10 বছরের কারাদণ্ড দিলে 2 বছর 1 মাস কারাভোগ করেন খালেদা জিয়া। আগস্টে তার সাজা মওকুফ করেন রাষ্ট্রপতি। শেখ হাসিনা সরকারের পতনের পরদিনই 6 আগস্ট বিভিন্ন রাজনৈতিক দলের অনুরোধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়ার মোট 17 বছরের সাজা মওকুফ করেন রাষ্ট্রপতি। তবে অপরাধ না করায় নিজেকে নির্দোষ প্রমাণে আদালতে আইনি লড়াই অব্যাহত রেখেছেন খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের দেয়া 10 বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়াকে সোমবার আপিলের অনুমতি দিয়েছে আপিল বিভাগ। সেই সাথে তার সাজা স্থগিত করেছেন আদালত। আগামী 2 সপ্তাহের মধ্যে আদালতে মামলার সারসংক্ষেপ দাখিল করবেন খালেদার আইনজীবীরা। যতক্ষণ পর্যন্ত এই লিভগুলো শুনানি না হবে ততক্ষণ পর্যন্ত এই সাজা স্থগিত থাকবে, এটা হচ্ছে আদেশ। খালেদা জিয়ার আইনজীবীদের অভিযোগ, কোনো টাকা আত্মসাৎ না হওয়ার পরেও শুধুমাত্র রাজনীতি ও নির্বাচন থেকে খালেদা জিয়া ও তারেক রহমানকে দূরে রাখতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তাদেরকে সাজা দেয়া হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিশোধ পরায়ণতা হয়ে হাইকোর্ট ডিভিশন প্রতিহিংসার বশবর্তী হয়ে হাইকোর্ট ডিভিশন রায় দিয়েছিলেন। অন্যথায় এভিডেন্সে না গিয়ে পেপার ট্রাস্ট ফ্যামিলি অনেক ধরনের কথা বলেছেন, আমরা সে ব্যাপারে যেতে চাই না।
এদিকে মামলার বাদীপক্ষ দুদকের আইনজীবী আবারও জানান, ব্যাংকের তথ্য অনুযায়ী জিয়া অরফানেজের কোনো টাকা আত্মসাৎ হয়নি। সুতরাং আপিলের শুনানিতে তিনি সে অনুযায়ী দুদকের অবস্থান তুলে ধরবেন। দেখবেন এফআইআরটা বা চার্জশিটটা বা ডিপোজিশনগুলো যদি একটু দেখেন তাহলে দেখবেন যে এই টাকাটা বিভিন্নভাবে ট্রাস্টের নামে জমি কেনা বা বিভিন্ন কাজের চেষ্টা করা হয়েছে। আলটিমেটলি টাকাটা কিন্তু ওই ট্রাস্টের অ্যাকাউন্টেই জমা আছে, কিছুই হয়নি। এটা বুক করেছে জাস্ট, কিন্তু সেই ট্রাস্টের অ্যাকাউন্টেই শেষ পর্যন্ত আছে। আপিল বিভাগে খালেদা জিয়া নির্দোষ প্রমাণিত হয়ে মামলা থেকে খালাস পাবেন বলে আশা তার আইনজীবীদের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেয়ার প্রতি আয় ৮-৯ টাকার বেশি, তবে বিনিয়োগকারীরা লভ্যাংশ পেয়েছে ১.৫ টাকারও কম। আবার ১ টাকার বেশি আয় হলেও কোনো লভ্যাংশ দেয়নি শেয়ার বাজারে তালিকাভুক্ত অনেক কোম্পানি। লভ্যাংশ দেওয়ার ক্ষেত্রে এমন অনিয়মে হতাশ বিনিয়োগকারীরা। এতে কোম্পানিগুলোর প্রতি মানুষের আস্থা কমে দীর্ঘমেয়াদী অর্থায়ন বাধাগ্রস্ত হচ্ছে বলছেন বিশ্লেষকরা। পুঁজিবাজারে তালিকাভুক্ত অনেক কোম্পানি তাদের বিনিয়োগকারীদের জন্য গত অর্থ বছরের লভ্যাংশ ঘোষণা করেছে। তবে শেয়ার প্রতি তাদের আয় ভালো হলেও বিনিয়োগকারীদের লভ্যাংশ দেওয়া হয়েছে নামমাত্র। ২০২৩-২৪ অর্থ বছরে শেয়ার প্রতি ৮ টাকা ৭৩ পয়সা মুনাফা করে কনফিডেন্স সিমেন্ট। তবে বিনিয়োগকারীদের দিয়েছে মাত্র ১ টাকা বা ১০%। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৯ টাকার বেশি আয় করে লভ্যাংশ দিয়েছে ১ টাকা, আর বিএসসি ১৬ টাকার বেশি আয় করলেও লভ্যাংশ দিয়েছে মাত্র ২.৫ টাকা। এছাড়া নাবানা ফার্মা ১ টাকা ৪০ পয়সা, জেনিক্স ইনফোসিস ৩ পয়সা, সিপার্ল ৭ পয়সা লভ্যাংশ দিলেও আয় করেছে ২ টাকার বেশি। এদিকে ব্যবসায়িক পারফরমেন্স দেখিয়ে বসুন্ধরা পেপারস মিল বিনিয়োগকারীদের কাছে প্রতিটি শেয়ার ৭২ টাকায় বিক্রি করে। শেয়ার প্রতি ১ টাকা 10 পয়সা আয় করলেও কোনো লভ্যাংশ দেয়নি তারা। 10 বছরের জন্য যে আমি বিনিয়োগ করব, আমি কোন কোম্পানিতে করব? 10 বছর পরে তো এখন যে কোম্পানি আমাকে 5% দিচ্ছে, 10 বছর পরে তো জেট গ্রুপে চলে যাবো, তো ডিভিডেন্ডে দিতে পারবে না। তাহলে এখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগের রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে এই দুর্বল কোম্পানিগুলোকে দিয়ে। আমরা একটা কোম্পানি আর্ন করে যদি শেয়ার হোল্ডারকে সেটা না দেয়, তাহলে তো এটাকে শেয়ার হোল্ডার আর্নিংসটা দেখে থার্ড কোয়ার্টার পর্যন্ত তারা দেখে কিন্তু তারা বিনিয়োগ সিদ্ধান্তে যায়, তখন তারা কিন্তু অনেকটা ডিপ্রাইভ হয়। আমাদের যেহেতু এগুলোকে তারা মিস ইউজ করে, তাহলে এটাকে আসলে সত্যি অর্থে কীভাবে বিনিয়োগকারী বান্ধব করা যায় তার একটা প্রচেষ্টা আমাদের থাকবে। যেসব কোম্পানির আয় ভালো কিন্তু বিনিয়োগকারীদের বঞ্চিত করেছে, তাদের জবাবদিহির আওতায় আনার আশ্বাস নিয়ন্ত্রক সংস্থার। পর্যায়ক্রমে ডাকা হবে, এটার তালিকা করা হচ্ছে। যৌক্তিক ব্যাখ্যা যদি তারা দিতে পারে তাহলে হয়তোবা সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। যৌক্তিক ব্যাখ্যা দিতে না পারলে আগামীতে যাতে যে তারা বেটার ডিভিডেন্ড দিতে পারে সেই ব্যাপারে তাদেরকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করা হবে। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বাজারে সুশাসন নিশ্চিতের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লা ও রংপুর সিটি কর্পোরেশনে দিন দিন বাড়ছে ব্যাটারি চালিত অটোরিকশা। 2 সিটি মিলিয়ে এ সংখ্যা ৮০,০০০-এর ওপরে। লাইসেন্সবিহীন এসব যানের কারণে সড়কে বাড়ছে বিশৃঙ্খলা। সিটি কর্পোরেশন অটোরিকশা অপসারণের ভাবনা তুলে ধরলেও বাস্তবে বাড়ছে অটোরিকশা। কুমিল্লা সিটি কর্পোরেশনের 10,000 প্যাডেল চালিত রিকশার অনুমোদন আছে, তবে সেসব রিকশা এখন নেই। সবগুলো রূপ নিয়েছে ব্যাটারি চালিত অটোরিকশায়। এর বাইরে আছে আরও 20,000 অনুমোদনহীন ইজি বাইক। নগরবাসীর অভিযোগ, অটোরিকশা ও ইজি বাইকের কারণে তৈরি হচ্ছে যানজট, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে দুর্ঘটনা, আর ট্রাফিক নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। দিন দিন অবস্থা ভয়াবহ ধারণ করছে। এর থেকে এখন আমরা কিভাবে পরিত্রাণ পাবো আমরা নিজেই বুঝতে পারতেছি। যারা 2 লাইন করে 3 লাইন করে রাস্তা প্রতিবন্ধকতা করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এদিকে রংপুর সিটি কর্পোরেশনে 5,000 অটোরিকশা চলাচলের অনুমোদন আছে, তবে চলছে 10 গুণ বেশি। যারা লাইসেন্স নাই তারা তো দিব্যি চলতেছে, আর আমাদের লাইসেন্স আছে, এরপর আমরা ভাড়া মারতে পারতেছি না। বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে যে লাইসেন্স ছাড়া যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো এখন এই সিটির ভেতরে এসে চালাচ্ছে। দিন দিন সংখ্যা বাড়লেও অটোরিকশা অপসারণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি সিটি কর্পোরেশনের। কারা আমাদের অনুমোদিত মানে লাইসেন্স প্রাপ্ত সেগুলো আমরা আইডেন্টিফাই করব, এবং আমাদের নতুন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেব এসছেন, উনিও ড্রাইভে বেরবেন, অভিযান পরিচালনা করবেন, যাতে আমরা শহরটাকে একটু স্বাচ্ছন্দ্যে চলাফেরার জন্য উপযোগী করে তুলতে পারি। সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি কুমিল্লা ও রংপুর সিটির বাসিন্দাদের। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এ বিষয়ে আরো জানাতে রংপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, লাইসেন্সবিহীন অটোরিকশাগুলো অপসারণে রংপুর সিটি কর্পোরেশন কি উদ্যোগ নিচ্ছে, কি পরিকল্পনা আছে তাদের? দেখুন, প্রায় 6 মাস থেকে আপনি নিশ্চয়ই জানেন যে পুলিশের যে তৎপরতা এটি না থাকার কারণে কিন্তু রংপুর সিটি কর্পোরেশনে 50 থেকে 55,000 অটোরিক্সা কিন্তু তারা এই যে প্রবেশ করছেন বিভিন্ন উপজেলা জেলা থেকে। এই কারণে কিন্তু রংপুরের যে যানজট এটি কিন্তু প্রতিনিয়তই লেগেই থাকে। আপনি নিশ্চয়ই জানেন যে 10টার পর থেকে কিন্তু রংপুর শহরের চলাচল একেবারে অনুপযোগী হয়ে পড়ে, কারণ মানুষের যে জায়গা থেকে যে স্থানে তারা যাবেন তাতে কিন্তু সময় বেশি লেগে যাচ্ছে। কারণটা হচ্ছে যে আধা ঘন্টার সময় সেখানে কিন্তু 2 ঘন্টা লেগে যাচ্ছে। এর ফলে কিন্তু মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু বেড়ে যাচ্ছে। বিশেষ করে যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরও বড় ধরনের একটা ভোগান্তি শিকার হচ্ছেন। তাদের দাবিটা হচ্ছে যে অতি দ্রুত যদি এটি অপসারণ করা হয় তাহলে হয়তো বা তাদের এই যানজট নিরসন থেকে এবং মানুষের ভোগান্তি থেকে তাদের দুর্ভোগটা কিছুটা কমে যাবে। কিন্তু সিটি কর্পোরেশনের এখন পর্যন্ত কোনো অপারেশনের কিন্তু আমরা কোনো উদ্যোগ গ্রহণ করতে দেখিনি। তবে বারবার আমরা চেষ্টা করেছি। সিটি কর্পোরেশনের যিনি নির্বাহী ছিলেন তার সঙ্গে তিনি বলেছেন যে অতি দ্রুত এটি কিন্তু করা হবে, কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু এর কোনো তাতে কোনো ধরনের পদক্ষেপ দেখিনি। তবে এখন পর্যন্ত আপনি নিশ্চয়ই জানেন যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই অটোরিক্সা কিন্তু সকাল 7:30 বেজে গেছে। তারপরে কিন্তু আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু আসতেছে বিভিন্ন উপজেলা থেকে জেলা থেকে। 55,000 যদি অটোরিক্সা এই সামান্য অর্থাৎ 206 বর্গ কিলোমিটারের মধ্যে চলাচল করে তাহলে অবশ্যই এটি কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হবে এবং ভোগান্তিতে মানুষ পড়বে। এটি আসলে বলার অপেক্ষা থাকে না। তবে এখন পর্যন্ত আমরা দেখেছি যে পুলিশের সঙ্গে কথা বলেছি। পুলিশ যেমনটা বলেছেন যে তাদের যে কর্মস্থলে তারা ফিরে এসছেন এবং তারাও চেষ্টা করছেন যাতে করে যানজট নিরসন হয়। তারপরে কিন্তু রংপুরের যে সিটি কর্পোরেশনের যানজট এটি কিন্তু নিরসন হচ্ছে না। মানুষ কিন্তু ভোগান্তি দুর্ভোগে বারবার পড়ে যাচ্ছে। এর আগে কিন্তু আমরা দেখেছি যখন অটোরিক্সা 25 থেকে 30,000 ছিল তখনও কিন্তু যানজট বেশি ছিল। তারপরে কিন্তু এখন তা 10 গুণ বেড়ে যাওয়ার কারণে কিন্তু এখন সব থেকে বেশি কিন্তু যানজট মানুষের পড়তে হচ্ছে। এখন পর্যন্ত আমরা এর উদ্যোগ গ্রহণ করতে দেখিনি। তবে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এই সিটি কর্পোরেশন থেকে যদি অর্থাৎ এই অটোরিক্সা যদি অর্থাৎ অপারেশন করা না হয় তা আগামীতে আরও ভয়াবহ তীব্রতা ধারণ করবে এবং মানুষের দুর্ভোগ আরও বেড়ে যাবে। অটোরিকশার দাপট নিয়ে রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম। গেল 16 বছরে চট্টগ্রাম মহানগরীতে নতুন কোনো আবাসন প্রকল্প তৈরি করতে পারেনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সবশেষ 2 প্রকল্প এরই মধ্যে পরিত্যক্ত হওয়ার পথে, বাকিগুলো নানা সমস্যায় জর্জরিত। এসব প্রকল্পে এখনও ঘরবাড়ি তৈরি করতে পারছে না ভূমি মালিকরা। যদিও সিডিএ বলছে আবাসন প্রকল্পগুলো সচল করতে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিষ্ঠার পর 60 বছরে নগরীতে 12টি আবাসিক এলাকা তৈরি করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ, যার 2/3 প্লট এখনও খালি। এর মাঝে কর্ণফুলী ও সলিমপুর আবাসিক এলাকা অনেকটাই পরিত্যক্ত। প্রকল্পে বরাদ্দ পাওয়া ভূমি মালিকরা বলছেন প্লট বানিয়েই দায়িত্ব শেষ করেছে সিডিএ। আবাসিক এলাকায় নিরাপত্তা, বিদ্যুৎ, পানির মতো মৌলিক নাগরিক সুবিধা তৈরির ক্ষেত্রে সংস্থাটি যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ। এছাড়া সিটি কর্পোরেশনকে কয়েকটি প্রকল্প হস্তান্তরও করা হয়নি। সিডিএ প্লট দিলেও আমাদেরকে রেজিস্ট্রেশন দিলেও এটাকে সিডিএ যে ইউটিলিটি বা বিভিন্ন অফিসিয়াল জিনিসগুলো আমাদের দেওয়ার কথা সেগুলো তারা কিছুই করে না। বিশেষজ্ঞরা বলছেন আবাসিক এলাকা তৈরির আগে সম্ভাব্যতা যাচাই করা হয়নি, ফলে 4টি এলাকা বর্ষায় জোয়ারের পানিতে তলিয়ে যায়। এছাড়া সলিমপুর আবাসিকে নিরাপত্তা ও যাতায়াত সংকট এবং কর্ণফুলী আবাসিকে সুপেয় পানির সংকট রয়েছে। বাকিগুলো নানা সংকটে ধুঁকছে। যদি এই ফিজিবিলিটি স্টাডি করা হতো ভালোভাবে তাহলে কর্ণফুলীতে এই প্রশ্নটা আগেই আসতো যে এখানে পানি পাওয়া যায় না, এবং সলিমপুরে এই প্রশ্নটা আসতো সামাজিকভাবে এই জায়গায় এখনও প্রস্তুত না মানুষ যাওয়ার জন্য। এসব প্রকল্পে বিকল্প উপায়ে ভূমি মালিকদের সেবা দেওয়ার কথা জানিয়েছে সিডিএ। আমরা ওটা ভান্ডারজুরি প্রকল্পের মাধ্যমে সমাধান করার চেষ্টা করছি। ওয়াসার সাথে আমরা বসেছি এবং ওয়াসার প্রাক্তন যে এমডি ছিলেন তিনি আমাদেরকে কোনো সহযোগিতা করেন নাই। আশা করছি বর্তমান সরকারে যে আমাদের প্রশাসক নেওয়া হয়েছে উনি আমাদেরকে সহযোগিতা করবে। ওই ওয়াসার যদি সাপোর্টটা আমরা পাই তাহলে এই আবাসিকরা কিন্তু পুনরুদ্যমে চালু করতে পারবে। আবাসিক প্রকল্প বাস্তবায়ন করতে না পারায় বড় আয় হারাচ্ছে সিডিএ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। পরিবার বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নৈতিক মূল্যবোধ, শিক্ষার অভাব এবং প্রযুক্তি নির্ভরতার কারণে হিংস্র হয়ে উঠছে মানুষ, দাবি মনোবিদ ও সমাজবিজ্ঞানীদের।
তারা বলছেন অনুন্নত সমাজে আর্থিক সংকট নয় বরং মানসিক অস্থিরতার পেছনে দায়ী নৈতিক শিক্ষার অভাব। ফলে শিশু মুনতাহা হত্যার মতো নৃশংস ঘটনা বাড়ছে। বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের ত্রৈমাসিক প্রতিবেদন অনুসারে এবছর এপ্রিল থেকে জুন পর্যন্ত হত্যার শিকার 100 শিশু, নির্যাতনের শিকার 206 জন, ধর্ষণের শিকার মেয়ে ও যৌন নির্যাতনের শিকার ছেলে শিশুর সংখ্যা প্রতি 3 মাসে অর্ধশতাধিক। শিশুর প্রতি বাড়ছে নৃশংসতার ঘটনা। রাজধানীতে গৃহকর্মীর উপর অকথ্য নির্যাতন ও সিলেটে শিশু মুনতাহাকে নৃশংসভাবে হত্যা তারই নজির। সমাজবিজ্ঞানীরা বলছেন স্বল্পোন্নত দেশে প্রযুক্তি সহজলভ্য হয়েছে, ভার্চুয়াল জগৎ মানুষকে বিচ্ছিন্ন করছে, ফলে মনোবিকার ঘটছে তার। এ থেকে উত্তরণে পারিবারিক শিক্ষার বিকল্প নেই, উন্নত দেশে যা শিক্ষা কারিকুলামে যুক্ত আছে। আমাদের ছেলেবেলায় আমাদের কোনো রকমের নীতি নৈতিকতা বা মূল্যবোধের শিক্ষা দেওয়া হয়নি বা চর্চা হয়নি। সৃজনশীলতার উপর আমাদের প্রশিক্ষণ দেওয়া উচিত ছিল। এই মূল্যবোধ জাগলে মানবতাবোধ জাগবে। আমাদের মধ্যে মূল্যবোধও নেই, মানবতাবোধও নেই। ভার্চুয়াল জগৎ মানুষকে নিয়ন্ত্রণ করায় বাড়ছে অস্থিরতা, হিংসা। এই চাপ নিরসনে মানুষ বিভিন্ন হিংস্র পন্থা বেছে নিচ্ছে, সেই সাথে বিভিন্ন সহিংস কন্টেন্ট তৈরি করছে মনোবিকার। ফ্রাস্ট্রেশন হতে পারে, কোনো অন্যায় হতে পারে, কোনো রিজেকশন হতে পারে। এই সব কিছু আমাদের কিন্তু এক ধরনের চাপ। শুধু অর্থনৈতিক সংকটই যে আমাদের চাপ হিসেবে থাকে তা না। এই চাপগুলোকে আমরা অনেকভাবেই হলো আমাদের ব্রেন স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করে মানিয়ে নেওয়ার। তো আমি বলবো হলো যে এই ইদানিং আমরা যে পার্থক্যটা আমরা দেখছি, পরিবর্তনটা দেখছি, সেটা বলবো যে এই যে স্ট্র্যাটেজিক চেঞ্জ হচ্ছে মানুষের। দেশের উন্নয়ন শহরকেন্দ্রিক হওয়ায় গ্রামের মানুষ উপেক্ষিত, ফলে শিক্ষা সংকটে সামাজিক অবক্ষয় হচ্ছে। এ থেকে উত্তরণে ইতিবাচক যোগাযোগে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে 4 জনের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় জোংরা ইউনিয়নের ইসলামনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ইসলামনগর এলাকার মকবুল হোসেন, আজিজার রহমান, আব্দুর ওহাব ও মোবারক হোসেন। স্থানীয়রা জানান, রেল লাইনে বসে প্রতিদিনের আয়ের টাকা ভাগ বাটোয়ারা করছিলেন তারা। তখন বুড়িমারি থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি যাচ্ছিল। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে 4 জনই মারা যান। ধান মারাই মেশিনের শব্দে তারা ট্রেনের শব্দ শুনতে পাননি বলে জানান স্থানীয়রা। ওরা 4 জনই শ্রমিক। ধান কাটা শেষ করে ওরা আসলে নামাজ পড়ে ওই পাশেই আলাউদ্দিননগর রেল স্টেশনের পাশেই বসে ওরা টাকা ভাগাভাগি করতেছিল। এই সময়ে হচ্ছে ট্রেন আসতে ওরা বুঝতে পারেনি, কারণ পাশে একটা ধান মারাই করা মেশিন চলতেছিল। ট্রেনের ধাক্কায় তারা ঘটনাস্থলেই মারা যায়। ডেঙ্গু আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরো 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট 360 জনের মৃত্যু হলো। 24 ঘন্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1194 জন রোগী। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালে 73,587 ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। 24 ঘন্টায় ডেঙ্গুতে মৃত 5 জনের মধ্যে 2 জন ঢাকা, 2 জন বরিশাল এবং 1 জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। 24 ঘন্টায় বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে 1190 জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে 68,832 জন ছাড়া পেয়েছেন। পার্বত্য জেলা খাগড়াছড়িতে শীত মৌসুম আসার আগেই বেড়ে গেছে ঠান্ডাজনিত নানা রোগের প্রকোপ। ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি সদর হাসপাতালে। শয্যা সংকটে বারান্দায়ও চলছে চিকিৎসা। রোগীদের বেশিরভাগই শিশু। জনবল সংকটে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্স। খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে শ্বাসকষ্ট, জ্বর নিয়ে প্রতিদিনই আসছে নতুন রোগী। দেখা দিয়েছে নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপও। ওয়ার্ডে জায়গা না হওয়ায় চিকিৎসা চলছে বারান্দাতেও। গত কয়েকদিন ধরে অতিরিক্ত রোগী আসায় তৈরি হয়েছে শয্যা সংকট। 15 শয্যার শিশু ওয়ার্ডে রোগী আছে অর্ধশতাধিক। প্রতিদিন বহির্বিভাগে কয়েকশো রোগীকে দেয়া হচ্ছে চিকিৎসা। একজন রোগী অনেক ঠান্ডা ছিল, এখন ভালো আছে। জনবল কম থাকায় বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের কর্মীরা। এখনো পর্যন্ত জনবল পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে আমরা এত রোগীর সঠিক পরিমাণে যে সেবাটা দেওয়া প্রয়োজন তাদেরকে সে সেবাটা আমরা দিতে পারছি না। শহরের তুলনায় দুর্গম এলাকার মানুষ অসুস্থ হচ্ছে বেশি। শিশুদের সুস্থতার জন্য সতর্কতার পরামর্শ চিকিৎসকদের।
অনেক দুর্গম এলাকায় যারা বসবাস করে ওইসব এলাকাতে আগত বাচ্চাগুলো অনেক বেশি খারাপ হয়ে আসছে। আর এক্ষেত্রে বাচ্চার মায়েদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, বিশেষ করে এই সময়ে বাচ্চার যত্নটা আবশ্যক, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতাটা। এই পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে আমাদের নিউমোনিয়া থেকে শুরু করে ডায়রিয়া পর্যন্ত আমরা আপনাদের প্রতিরোধ করতে পারি। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর মল্লিক, হাসপাতালগুলোতে রোগীর চাপ কেমন দেখছেন এবং চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন এই রোগ থেকে প্রতিরোধে? দেখুন, চিকিৎসকের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, প্রথমে আসলে আবহাওয়াজনিত পরিবর্তনের কারণে কিন্তু খাগড়াছড়িতে এই যে রোগের প্রকোপটা বেড়েছে। আমরা খাগড়াছড়ি জেলা আধুনিক সদর হাসপাতালে যে চিত্রটা দেখেছি, সেখানে আসলে ধারণ ক্ষমতার অন্তত 4 গুণ বেশি কিন্তু রোগী ভর্তি হয়েছে। খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে শিশু ওয়ার্ডের শয্যা রয়েছে 15টি, কিন্তু আমরা যখন দেখছি প্রতিদিনই কিন্তু এখানে 60 থেকে 80 জন রোগী শুধুমাত্র বেডের চিকিৎসা নিচ্ছে, এবং এর বাইরে অর্থাৎ বহির্বিভাগে কিন্তু আরো প্রায় 150 থেকে 200 রোগী চিকিৎসা নিচ্ছে। কিন্তু এখানে অভিভাবকদের পক্ষ থেকে যে অভিযোগটা করা হয়েছে আসলে, যে এখানে পর্যাপ্ত যে স্বাস্থ্য সেবা পাওয়ার কথা ছিল হাসপাতালে, সেটা কিন্তু পাচ্ছে না। এবং তারা হাসপাতালে আসার পরে যে আসলে ডাক্তার চিকিৎসক দেখাতে কিন্তু যথেষ্ট হিমশিম খাচ্ছে, এবং তারা অনেকে কিন্তু ফ্লোরে শুয়ে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে, যেহেতু বেডের সংখ্যা খুবই কম। এবং আমরা দেখেছি অনেকে যারা খুব জরুরি যাদের চিকিৎসা প্রয়োজন, তারা অনেকে কিন্তু হাসপাতালের বহির্বিভাগে ডাক্তার সংকটের কারণে তারা কিন্তু অনেকে একদম ওয়ার্ড পর্যায়ে চলে আসছে, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে তাদের সেবা পেতে হিমশিম খেতে হচ্ছে। বিষয়টা নিয়ে আমরা হাসপাতালে যারা নার্স রয়েছে এবং চিকিৎসক রয়েছে তাদের সাথে বলেছি। নার্সদের পক্ষ থেকে যে বিষয়টা দাবি করা হয়েছে, আসলে খাগড়াছড়ি আধুনিক জেলা হাসপাতালটি কাগজে কলমে 250 শয্যার হলেও সেখানে কিন্তু জনবল সেই পরিমাণে নেই, যে কারণে আসলে এখানে তাদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। এবং খাগড়াছড়ি সবচেয়ে বেশি এই সময় যে আক্রান্ত হচ্ছে সেটা হচ্ছে মূলত শিশুরা। তাদের যে চিকিৎসা দেওয়ার জন্য মাত্র খাগড়াছড়িতে হাসপাতালে চিকিৎসক রয়েছে 2 জন। সেক্ষেত্রে যদি কেউ ছুটিতে থাকে, 1 জন চিকিৎসক দিয়ে কিন্তু তাদেরকে কিন্তু সেবা দিতে হচ্ছে। আমরা যেদিন এই প্রতিবেদনটা তৈরি করছিলাম, সেদিন কিন্তু খাগড়াছড়ি সদর হাসপাতালে 1 জন মাত্র শিশু রোগ বিশেষজ্ঞ ছিল, যিনি কিন্তু বহির্বিভাগ এবং অন্তর্বিভাগ সব জায়গায় কিন্তু একসাথে সেবা দিচ্ছিল। তিনি আমাদের কাছে আসলে দাবি করেছে জনবল সংকটের কারণে তাদের যে সেবা দিতে একটা হিমশিম খাচ্ছে। এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, খাগড়াছড়িতে এই যে জনবল সংকট বা অবকাঠামো সংকট, এইটা নিরসন করার জন্য 2019 সালে কিন্তু এখানে নতুন হাসপাতাল ভবনের কাজ শুরু হয়েছে, কিন্তু সেটি নির্মাণ হওয়ার অন্তত 5 বছর পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু সেই হাসপাতালের নির্মাণ কাজ শেষ হয়নি। যে কারণে স্থানীয়দের পক্ষ থেকে দাবি করা হয়েছে দ্রুত সময়ের মধ্যে এই হাসপাতালের নির্মাণ কাজ শেষ করা দাবি করা হয়েছে। এবং একই সাথে 2 দফায় কিন্তু এই হাসপাতালটির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত হাসপাতালের যে নির্মাণ কাজ সেটি সমাপ্ত না হওয়ার কারণে মানুষের যে ভোগান্তি সেটা কিন্তু এখনো পর্যন্ত চলছে। জনবল ও অবকাঠামোর সংকট রয়েছে আসলে। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।